এই ভিডিওতে কতগুলো সমস্যা নিয়ে আলোচনা করব, কিছু থিওরিও আছে। আচ্ছা, প্রথমেই একটা প্রবলেম নিয়ে আলোচনা করা যাক। বলছে এরকম যে কোনো গোলীয় দর্পণের সম্মুখে কোনো স্পেসিফিক উত্তল বা অবতল দর্পণ বলে দেয়নি, বলেছে যে কোনো গোলীয় দর্পণের সম্মুখে ইউ দূরত্বে এল দৈর্ঘ্যের বস্তু রাখা হলো। An object is placed at a distance u and of size l, l দৈর্ঘ্যের একটা বস্তু রাখা হলো। প্রশ্ন দিয়েছে প্রধান অক্ষের সঙ্গে লম্ব অক্ষে তুমি প্রতিবিম্বের দৈর্ঘ্য কত পেলে, ফাইন্ড দ্য সাইজ অফ দ্য ইমেজ। খুব সিম্পল প্রশ্ন। আচ্ছা, কিভাবে জিনিসটাকে করব? দেখো, আমরা জানি 1/v, এখান থেকে শুরু করো যে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/u। আচ্ছা, এখান থেকে তুমি কি করবে? এখান থেকে তুই চেষ্টা করো v/u টাকে যদি বের করো। v/u করলে কি হবে? ম্যাগনিফিকেশন পেয়ে যাব। আর ম্যাগনিফিকেশন যদি আমি পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে বাকিটা করা খুব একটা অসুবিধা হবে না। আচ্ছা, 1/v ইকুয়াল টু 1/f মাইনাস 1/u, তাহলে পড়ে থাকছে u মাইনাস f ইন্টু uf, তাহলে পড়ে থাকছে v ইকুয়াল টু uf বাই u মাইনাস f। তাহলে এখান থেকে পড়ে থাকছে দেখো v বাই u ইকুয়াল টু f বাই u মাইনাস f। তার মানে আমি এখান থেকে পেলাম ম্যাগনিফিকেশন ইকুয়াল টু f বাই u মাইনাস f, যেটা ইউর উপর ডিপেন্ডেন্ট। তো ইউ তো এখানে আমার দেওয়া আছে, তো ইউ যদি ওর মধ্যে ঢুকে থাকে আমার কিন্তু খুব একটা সমস্যা এক্ষেত্রে হচ্ছে না, যেহেতু ইউটা দেওয়া আছে। অ্যাকচুয়ালি ইমেজটাও এটাও একটা প্রমাণের মতো দেওয়া আছে, তোমাকে প্রমাণ করতে দিয়েছে সো দ্যাট দ্য সাইজ অফ দ্য ইমেজ ইকুয়াল টু f বাই u মাইনাস f ইনটু l। এটা হচ্ছে প্রমাণ দিয়েছে। তাহলে v বাই u পেয়ে গেলাম। আচ্ছা, v বাই u মানে হচ্ছে ম্যাগনিফিকেশন, ইকুয়েশন নাম্বার 1। এবার তুমি বলতে পারো যে সাইজ অফ দ্য ইমেজ যদি i হয় আমি লিখতে পারি m ইকুয়াল টু i বাই o। সো i ইকুয়াল টু করে থাকছে m ইনটু o। তাহলে m এর মান কত? f বাই u মাইনাস f ফ্রম ইকুয়েশন নাম্বার 1। o এর মান কত? l। সো দ্য সাইজ অফ দ্য ইমেজ উইল বি f বাই u মাইনাস f ইনটু l। ঠিক আছে, এটা কিন্তু খুব কমন প্রশ্ন, পরীক্ষায় আসে যে কত হবে। এবং স্পেসিফিক্যালি তুমি দেখে নাও যে এখানে কিন্তু তোমার কোনো দর্পণের প্রকৃতিটা দেওয়া নেই। তোমার উত্তল দর্পণ হতে পারে, তোমার অবতল দর্পণ হতে পারে, উভয়ের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। যাই হোক, এবার প্রচুর অঙ্ক আলোচনা করলাম, কিছু থিওরির পার্ট করে ফেলি। যদিও থিওরি খুব বেশি নেই, আর থিওরি যা করার করে দিয়েছি। দুটো ছোট ছোট জিনিস আমরা এখানে আলোচনা করব। প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে অসৎ বস্তুর সদ্বিম্ব। কিন্তু এটা আবার কি কথা? অসৎ বস্তুর সদ্বিম্ব। সদ্বিম্ব নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে একটা কথা দিয়েছে অসৎ বস্তু। অসৎ আবার বস্তু হয় নাকি? রিয়েল ইমেজ অফ ভার্চুয়াল অবজেক্ট, এই কথাটার মানে কি? এটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন এসেছে। তো আলোচনা করি। মনে করো একটা অভিসারী রশ্মি গুচ্ছ, এই একটা অভিসারী রশ্মি গুচ্ছ, তারা পি বিন্দুতে মিট করছে। ঠিক, এবার আমি কি করলাম? ওই রশ্মির গতিপথে আমি একটা দর্পণ রেখে দিলাম, সে অবতল দর্পণ। তাহলে যখনই আমি রেখে দেবো এই পেছনের পাটটা আর পাবো না। তার কারণ কি? রশ্মিটা দর্পণের উপর আপতিত হয়ে সামনের দিকে আসবে, প্রতিফলিত হবে। এখানে প্রতিফলিত হয়ে সাপোজ এখানে মিট করলো, আর এখানে প্রতিফলিত হয়ে সাপোজ এইখানে মিট করলো। তাহলে গোটা ব্যাপারটা আবার নতুন করে ভাবো যে আমার যদি দর্পণটা না হতো in absence of the mirror the converging ray meet at p। দর্পণের অনুপস্থিতিতে এই রশ্মিগুলো p বিন্দুতে মিট করছিল, বাট ইন প্রেজেন্স অফ দ্য মিরর দর্পণের উপস্থিতিতে রশ্মিগুলি প্রতিফলিত হয়ে q বিন্দুতে মিট করে। সত্যি সত্যি মিট করছে। তাহলে এক্ষেত্রে বলে রাখি, যেহেতু সত্যি সত্যি মিট করছে, তোমার মনে হবে q বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হয়েছে। আর যেহেতু সত্যি সত্যি মিট করছে, তাহলে এক্ষেত্রে কিউতে যেটা হবে সেটা হচ্ছে সদ্বিম্ব। এবং তুমি যদি এদিক থেকে অবজার্ভ করো তাহলে সেক্ষেত্রে তোমার মনে হবে, কি মনে হবে? তোমার মনে হবে পি থেকে আলোটা বেরোচ্ছে এবং কিউতে এসে মিট করছে। তাহলে পিটাকে তোমার বস্তু হিসেবে মনে হবে।
কিন্তু বাস্তবে পি কিন্তু বস্তু নয়। এক্ষেত্রে পিটাকে বলা হয় অসৎ বস্তু। এবং যখন আমি ক্যালকুলেশন দেবে পরীক্ষায়, যদি এটা দিয়ে অঙ্ক দেয়, তাহলে কিন্তু তুমি দেখো রশ্মিটা এইদিকে যাচ্ছে আর আমার মেজারমেন্টটাও এইদিকে, তাহলে সেক্ষেত্রে অসৎ বস্তুর ক্ষেত্রে কিন্তু ইউটা পজিটিভ। আর সদ্বিম্ব যেমন হয় বিটা নেগেটিভ হবে। তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে তোমার কিন্তু যত ক্যালকুলেশন এখনো পর্যন্ত করেছো সব ক্ষেত্রে ইউটাকে আমি নেগেটিভ নিয়েছি, সেটাই নিয়ম। কিন্তু মনে রাখবে যদি অসৎ বস্তুর সদ্বিম্ব গঠিত হয় তাহলে সেক্ষেত্রে ইউটা কিন্তু প্লাস হবে, সেটা আমার চিহ্ন প্রথা অনুসারেই হবে। আরেকবার বলে দিচ্ছি, অসৎ বস্তুর সদ্বিম্ব কখন গঠিত হয়? কোনো এক বছর প্রশ্ন এসছে 18 সালে প্রবাবলি, তখন তুমি বলবে যে একগুচ্ছ অভিসারী রশ্মি ছবি দেবে দর্পণের অনুপস্থিতিতে পি বিন্দুতে মিলিত হয়। কিন্তু রশ্মির মাঝখানে যদি দর্পণকে আনা হয় তাহলে সেক্ষেত্রে রশ্মিগুলি দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে কিউ বিন্দুতে মিট করে। In absence of a mirror, a set of converging ray meets at any point P, but in presence of the mirror, the rays are reflected from the mirror and suppose meets at Q. In such case, P is considered as virtual object. P টাকে অসৎ বস্তু বলা হয় আর Q টাকে বলা হয় ওই অসৎ বস্তুর সদ্বিম্ব। এবং এক্ষেত্রে তুমি মনে রাখবে যেহেতু সদ্বিম্ব ভিটা তোমার নেগেটিভে আসবে। আরেকটা জিনিস এখানে আমি আলোচনা করব থিওরির মতোই, অপেরণ, অ্যাবারেশন, বা এটাকে বলা হয় গোলীয় অপেরণ, স্ফেরিক্যাল অ্যাবারেশন। কাকে বলা হয়? অপেরণ। অপেরণ ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো এটা হচ্ছে একটা মিরর। সব ক্ষেত্রে দেখবে একটা কথা বলা হয় যে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ, মানে আমাদের যা কিছু প্রমাণ 1/v + 1/u = 1/f বলো বা r = 2f বলো, সব ক্ষেত্রে দেখবে ওই কথাটা বারবার চলে এসছে যে আমি যে দর্পণটা নেব তার উন্মেষ ক্ষুদ্র। উন্মেষ ক্ষুদ্র মানে এই দিকটা ক্ষুদ্র, সাইজটা ক্ষুদ্র। কিন্তু সবসময় তার ক্ষুদ্র দর্পণ নেওয়া হয় না, বড় দর্পণ নেওয়া হয়। এবার বড় দর্পণ নেওয়া হলে তোমার প্রবলেমটা কোথায় আসে? প্রবলেমটা তোমার এভাবে আসে, মনে রাখি যে দু রকমের রেগুলোকে দুভাগে ভাগ করা যায়। কিরকম? একটা হচ্ছে রে ভেরি ক্লোজ টু প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রধান অক্ষের খুব কাছাকাছি রশ্মি, আর ভেরি ফার অ্যাওয়ে ফ্রম দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রধান অক্ষ থেকে অনেক দূরের রশ্মি। ঠিক আছে? যেগুলো খুব কাছের রশ্মি সেগুলোকে বলা হয় প্যারাক্সিয়াল রে, আর যেগুলো খুব দূরে থাকে সেগুলোকে বলা হয় মার্জিনাল রে। এবার এই রশ্মিগুলো যখন মনে করো বস্তু থেকে নির্গত হয়েছে, তো মনে করো এটা একটা বস্তু, এখানে একটা তীরের মতো বস্তু আছে, তো আমি বস্তুর বিভিন্ন প্রান্ত থেকে রশ্মি কনসিডার করেছি, ভেরি ফিউ আর প্যারাক্সিয়াল এন্ড ভেরি ফিউ আর মার্জিনাল। এবার দেখা গেছে যে মার্জিনাল রে গুলো যে পয়েন্টে মিট করছে, সাপোজ এখানে মিট করবে, এটাও কোথায় মিট করার কথা? এখানে মিট করার কথা, কিন্তু বলছে ক্ষুদ্র উন্মেষযুক্ত যদি দর্পণ না হয় তারা কিন্তু একই জায়গায় মিট করে, দুটো কিছুটা হলেও আলাদা হয়ে যায়। এবার যদি আলাদা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? একই বস্তুর বিভিন্ন প্রান্ত থেকে আসা রশ্মি, তাহলে ইমেজটা যেটা গঠিত হবে সেটা এই দুটো বিন্দুর মাঝামাঝি জায়গায়, মানে এখানে তোমার ইমেজ তৈরি হবে, ইমেজটা এরকম মোটা হয়ে যাবে, এবং যখনই তোমার ইমেজটা মোটা হয়ে যাবে ইমেজটা ঝাপসা হয়ে যাবে, ব্লারড ইমেজ। তাহলে সেক্ষেত্রে আমার ইমেজটা বুঝতে অসুবিধা হবে যদি আমি বড় উন্মেষযুক্ত দর্পণ নিই, এবং অবশ্যই তার ফোকাসটা একটা পার্টিকুলার দূরত্ব নয়, ফোকাসটা একটা রেঞ্জ জুড়ে চলে আসছে। এই ধরনের ত্রুটিকে বলা হচ্ছে অ্যাবারেশন বা স্ফেরিক্যাল অ্যাবারেশন বা গোলীয় অপেরণ। তাহলে এই ধরনের ত্রুটি দূর করবো কি করে? সেই জন্য বলা হয় যে অধিবৃত্তাকার অবতল দর্পণ ব্যবহার করলে এই ধরনের ত্রুটি দূর করা যায়। অধিবৃত্তাকার গোলীয় দর্পণ, প্যারাবোলয়েডাল স্ফেরিক্যাল মিরর, মানে সেক্ষেত্রে মিররটার প্রকৃতি আরেকটু বেন্ড হয়ে যাবে এইরকম, এবং এই রকমের তোমার যদি হয় তাহলে সেক্ষেত্রে রশ্মিটা সবসময় একটা পার্টিকুলার পয়েন্টেই মিট করবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফোকাস অফ দ্য প্যারাবোলা। সেই জন্য বলে রাখি যে গাড়ির যেটা লাইট থাকে, ওখানেও একটা মিরর ব্যবহার করা হয়, এবং সেই মিররটা হচ্ছে প্যারাবোলয়েডাল মিরর বা অধিবৃত্তাকার। কেন? মানে এইভাবে একটা মিরর থাকে আর তোমার গাড়ির লাইটটা এরকম জায়গায় থাকে,
এবার কি হয়, এখান থেকে যে লাইটগুলো বেরোয় চারিদিক থেকে ছড়িয়ে পড়ে বেরোয়। তো যদি প্যারাবোলয়েডাল মিরর হয় তুমি মনে রাখবে সেক্ষেত্রে সব রশ্মিগুলো সমান্তরালভাবে নির্গত হয়। সেই জন্য রশ্মি গাড়ি থেকে যে লাইটটা বেরোচ্ছে সেই লাইটটা সোজা বেরোবে। সেই জন্য প্যারাবোলয়েডাল মিরর। একটা প্রশ্ন থাকে যে গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়। তুমি মনে রাখবে হেডলাইট যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা হবে অধিবৃত্তাকার মিরর বা প্যারাবোলয়েডাল মিরর। যদি তোমার এরকম দর্পণ ব্যবহার করতো তাহলে কি হতো, এরকম দর্পণ যদি ব্যবহার করতো তাহলে মনে করো এই কাছাকাছি যে লাইটগুলো আছে সেগুলো মনে করো এদিকে বেরোচ্ছে, আর যেগুলো দূরের লাইট হবে সেগুলো এইদিকে বেরিয়ে যাবে, দূরের গুলো। তাহলে আমার অসুবিধা কি হতো, যে আমার যে পরিমাণ লাইট আছে, যে পরিমাণ ইন্টেন্সিটির লাইট আছে সেটা বেশি চারদিকে ছড়িয়ে যেত। মানে এত ছড়িয়ে যেত যে সামনের দিকটা সব দিকটা সমানভাবে আলোকিত হতো না, সব দিকটা সমানভাবে আলোকিত হতো কিন্তু ইন্টেন্সিটিটা অনেক কম হতো। আর এটা সব দিকে আলোকিত হবে না, শুধুমাত্র সোজা পথে আলোকিত হবে। আলোটা ছড়াবে কম। ছড়াবে কম মানে কি, যেদিকে যাবে খুব হাই ইন্টেন্সিটি হবে, অনেকটা দূর পর্যন্ত দেখতে পাবে। ঠিক আছে, এই গেল তোমার দর্পণ। আচ্ছা, যদি বলে যে ভিউ ফাইন্ডার মিররে কি ধরনের দর্পণ, এগুলো পড়েছো তোমরা, যে দর্পণের প্রকৃতি কিভাবে জানবে। যে তোমাকে একটা দর্পণ দিয়ে দেওয়া হলো, তুমি বলো এটা উত্তল দর্পণ না অবতল দর্পণ। পড়েছো তো, আরেকবার বলে দিচ্ছি। দর্পণ, তার সামনে আমি একটা আঙুল বা পেন্সিল নিয়ে গেলাম। যদি দর্পণের যে প্রতিবিম্বটা পাবো সেটা বস্তুর থেকে আকারে বড় হয় তাহলে সেটা হচ্ছে অবতল দর্পণ, আর যদি আকারে ছোট হয় তাহলে সেটা হচ্ছে উত্তল দর্পণ। কারণ পরীক্ষায় প্রশ্ন দেয় যে মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে কি ধরনের দর্পণ তুমি ব্যবহার করবে। তাহলে বুঝতেই পারছো তোমার পেছনের দিকের লাইটগুলোকে দেখার জন্য তুমি দর্পণ ব্যবহার করতে চাইছো। হ্যাঁ, যেটা বলছিলাম যে মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে তুমি কোন ধরনের দর্পণ ব্যবহার করবে। তো সেক্ষেত্রে আমরা চাইবো কি পেছনের যে গাড়িগুলো আছে সেগুলো যেন পরিষ্কার একটা আইডিয়া পেতে পারি। 10টা গাড়ি হলে 10টা গাড়ি সম্পর্কে আইডিয়া পেতে পারি। সেই জন্য উত্তল দর্পণ ব্যবহার করা হয়। কারণ কি, উত্তল দর্পণের সবসময় ছোট আকারে, মানে পেছনের যে গাড়িগুলো আছে ছোট করে আমার সামনে ধরা পড়বে। আর যদি তোমার মনে করো বড় করে অবতল দর্পণ লাগিয়ে দিতে, তোমার পেছনে একটা ছোট গাড়ি আসছে সেটাকে তুমি এত বড় করে দেখবে, মানে সেটা তুমি গোটা বডিটা তুমি দেখতে নাও পেতে পারো। তাহলে সেক্ষেত্রে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। যদি পেছনে অনেকগুলো 5টা গাড়ি আসে, 5টা গাড়ি ছোট 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 প্রতিবিম্ব করে আমাকে চোখের সামনে দেখিয়ে দেবে যে পেছন থেকে কোন গাড়িগুলো আছে। মানে উত্তল দর্পণের ক্ষেত্রে বলা হয় সেই জন্য দৃষ্টিক্ষেত্র প্রশস্ত, মানে অনেকটা রেঞ্জে বস্তুকে সে আমার চোখের সামনে এনে ধরে দেয়। সেই জন্য সাধারণত উত্তল দর্পণই আমরা ব্যবহার করে থাকবো। একটা কম্বিনেশন অফ মিররের উপর অঙ্ক করবো। কম্বিনেশন অফ মিরর মানে কি, দুটো মিরর থাকবে, সেই মিররটা নিয়ে তোমাকে সেই দুটো মিরর নিয়ে অঙ্ক করতে হবে। কীরকম অঙ্ক থাকে দেখো, মনে করো তোমাকে দুটো মিরর দিল, একটা বলেছে অবতল দর্পণ আর একটা বলেছে উত্তল দর্পণ। আমি বাঁ দিকে যেটা আঁকলাম সেটা হচ্ছে অবতল দর্পণ, আর এই দিকে হচ্ছে একটা উত্তল দর্পণ। সারফেস থেকে বুঝতেই পারছো যে ডান দিকেরটা হচ্ছে অবতল দর্পণ, আমি লিখে রাখলাম অ, আর বাঁ দিকেরটা হচ্ছে উত্তল দর্পণ, আমি লিখে রাখলাম উ। আচ্ছা, বলে দেওয়া আছে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণ, কারণ এটার ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার আর এটার ফোকাস দূরত্ব বলেছে 15 সেন্টিমিটার। খুব ভালো করে বুঝবে, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আজকাল খুব দিচ্ছে, যে কম্বিনেশন অফ মিরর। আচ্ছা, এবার কি বলেছে, 40 সেন্টিমিটার ব্যবধানে একই অক্ষের উপর রাখা আছে। কারণ আমাকে বলেছে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে 40 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল, এত কাছে লিখবো না তাহলে দেখাতে পারবো না। তো আমি মোটামুটি 40 সেন্টিমিটার দূরে মিরর দুটোকে দেখাবো। তাহলে আমি যেটা স্কেল ধরেছি মোটামুটি এই দূরত্বটা 40। আচ্ছা, এবার কি বলেছে, দর্পণ দুটির মধ্যবর্তী স্থানে কত দূরে, 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বস্তু প্রধান অক্ষের উপর লম্বভাবে রাখা হলো। অবতল দর্পণ থেকে এর দূরত্ব 15 সেন্টিমিটার। তাহলে অবতল দর্পণ থেকে 15 সেন্টিমিটার দূরে আমার একটা বস্তু রাখা হলো। তাহলে এটা হচ্ছে 15 সেন্টিমিটার। দেখো মোটামুটি এটা যদি 40 হয় 1/3, মোটামুটি 1/3 একটু বেশি করে
তুমি কিন্তু ছবিটা আঁকবে, মানে এমনভাবে আঁকবে যেন স্কেলটা ঠিকঠাক হয়। এটাকে আমি 40 বললাম আর এটা 15 সেন্টিমিটার এখানে বস্তু রাখলাম, এটা যেন না হয়। মোটামুটি স্কেল অ্যাডজাস্ট করে আমি 15 সেন্টিমিটার ধরে রাখলাম। প্রথম প্রতিফলন অবতল দর্পণ, মানে প্রথম রিফ্লেকশন এখানে ধরতে হবে, তারপর এটাই প্রতিফলন হবে, দুটোতেই প্রতিফলন হবে, একসঙ্গে ধরা যাবে না, যে কোনো একটা একটা করে বলে দিয়েছে। প্রথম প্রতিফলন অবতল দর্পণে, দ্বিতীয় প্রতিফলন উত্তল দর্পণে হলে চূড়ান্ত প্রতিবিম্বে বোধহয় অবস্থান আর আকার চেয়েছে। কিভাবে করব? তো যেহেতু বলে দিয়েছে প্রথম প্রতিফলন অবতল দর্পণ, তাহলে প্রথম ক্যালকুলেশন অবতল দর্পণের জন্য। কি বলেছে অবতল দর্পণের জন্য? তাহলে প্রথমে লিখে ফেলো যে অবতল দর্পণের জন্য সহজ u ইকুয়াল টু বলে দিয়েছে -15। আচ্ছা f ইকুয়াল টু বলে দিয়েছে -10। দেখো ঠিকঠাক লিখলাম। u তো নেগেটিভ হবে 15 সেন্টিমিটার দূরে, আর f টা অবতল দর্পণ নেগেটিভ হবে -10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি এক কাজ করো যে এটার জন্য ইমেজ কোথায় হবে বের করতে হবে। আমি 1 1 করে দিই, তাহলে 1/v1 প্লাস 1/u1 ইকুয়াল টু 1/f1। তাহলে পড়ে থাকছে 1/v1 1/f1 মাইনাস 1/u1। তাহলে 1/f1 মাইনাস 1/10 মাইনাস মাইনাস 15 মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। এটা পড়ে থাকছে 30 মাইনাস 3 প্লাস 2। তাহলে পড়ে থাকছে v1 ইকুয়াল টু -36। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাইনাস সাইনটা এখানে 30 সেন্টিমিটার দূরে গঠিত হবে। মাইনাস মাইনাস মানে অসৎ বিন্দু, সরি সৎ বিন্দু। আর সৎ বিম্ব মানে কি? দর্পণের যেদিকে বস্তু সেই দিকেই প্রতিবিম্ব। সৎ বিম্ব তাহলে এদিকে হবে, অসৎ বিম্ব হলে পেছন দিকে হতো। তাহলে সৎ বিম্ব কত দূরে? 30 সেন্টিমিটার দূরে। তাহলে মোটামুটি এরকম একটা জায়গায় প্রতিবিম্ব তৈরি হবে, এবং এটা কত হবে? 30 সেন্টিমিটার। তাহলে প্রথমের জন্য কিন্তু তুমি প্রথমেই কনক্লুশন করে দেবে, যেহেতু v নেগেটিভ অতএব প্রতিবিম্বটি সৎ, এটি অবতল দর্পণের সামনে, দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে প্রতিবিম্বটি। ফার্স্ট কাজ হয়ে গেল। আর একটা কাজ আছে, m টা বার করতে হবে। m1 ইকুয়াল টু v1/u1 কত হচ্ছে? 30 ডিভাইডেড বাই 15। চিহ্ন দেবার দরকার নেই, এখানে আমরা শুধুমাত্র মান দেবো। সে তুমি করতেই পারো, দুটোতে মাইনাস দিলে প্লাসই আসবে। এটাও বলেছিলাম যে সৎ বিম্ব হলে m এর মান প্লাস আসবে, অসৎ বিম্ব হলে m এর মান মাইনাস আসবে। তাহলে এই পর্যন্ত ফার্স্ট পার্ট হয়ে গেল। এবার সেকেন্ড পার্ট করতে হবে। আচ্ছা বলে রাখি, অবতল দর্পণে প্রথম প্রতিফলন হয়েছে। তাহলে অবতল দর্পণ যেখানে ইমেজ তৈরি করবে বা যেটা ইমেজ হবে অবতল দর্পণের, সেটা উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু হিসেবে কাজ করবে। যদি উল্টোটা বলতো যে উত্তল দর্পণে প্রতিফলন, তাহলে উত্তল দর্পণের জন্য প্রতিবিম্ব বার করতাম, সেই প্রতিবিম্বটা অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু হিসেবে কাজ করত। এখানে অবতল দর্পণ বলেছে, তাহলে অবতল দর্পণের প্রতিবিম্ব পেয়ে গেছি। এই প্রতিবিম্বটা উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু হিসেবে কাজ করবে। তার মানে উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব কত হবে সেটাও আমি বের করে ফেলতে পারবো। গোটাটা 40, এটা 30, তার মানে এটা হয়ে যাবে 10 সেন্টিমিটার। তাহলে উত্তল দর্পণের জন্য বস্তু দূরত্ব হয়ে গেল 10, প্রতিবিম্ব দূরত্ব হয়ে যাচ্ছে 15। তোমাকে ভিটা বার করতে হবে। প্রথমেই লিখে ফেলবে যে এই প্রতিবিম্ব বা অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু হিসেবে কাজ করবে। তারপর তুমি লিখে ফেলবে যে উত্তল দর্পণের জন্য ফর দ্য কনভেক্স মিরর, the image formed by the concave mirror will act as object for the convex mirror। আচ্ছা ইউটা কত হচ্ছে? 40 মাইনাস 30 করে দেখাতে পারো। 40 মাইনাস 30 এটা হয়ে গেল -10 সেন্টিমিটার। আর ফোকাস দূরত্ব বলেছে 15 সেন্টিমিটার। উত্তল দর্পণ, তাহলে ভিটা কত? আচ্ছা তোমার ফর্মুলা ওই একই ফর্মুলা, 1/v2 প্লাস 1/u2 ইকুয়াল টু 1/f2। তাহলে 1/v2 ইকুয়াল টু 1/f2 মাইনাস 1/u2। তাহলে পড়ে থাকছে 1/f2 1 এর 15 মাইনাস 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 প্লাস, তাহলে এটা হয়ে যাচ্ছে 30, এটা 2, এটা 3, 5। তাহলে v2 ইকুয়াল টু 30/5 মানে 6। এটা আবার এসছে প্লাস, তাহলে সেক্ষেত্রে চূড়ান্ত প্রতিবিম্বটি হবে অসৎ, ভার্চুয়াল অ্যান্ড ইনহেরিট। কত দূরে হবে? দর্পণের পশ্চাতে, মানে এটা 6 সেন্টিমিটার যদি হয় তাহলে এইখানে তোমার চূড়ান্ত প্রতিবিম্ব গঠিত হবে।
কনক্লুশন হবে চূড়ান্ত প্রতিবিম্বটি উত্তল দর্পণের পশ্চাতে দর্পণ থেকে 6 সেন্টিমিটার দূরে গঠিত হবে, উইল বি ফর্মড অন দ্য অপোজিট সাইড অফ দ্য মিরর অ্যান্ড অ্যাট এ ডিস্টেন্স 6 সেন্টিমিটার। হয়ে গেল। এখান থেকে m2 বার করো। m2 ইকুয়াল টু করে থাকছে v2 বাই u2, আর এটা করে থাকছে 6, u2 মানে 10, তো মাইনাস আছে যদিও আমি বললাম আমি চিহ্ন নিচ্ছি না, তাহলে পুরো থাকছে 3/5। এবার যেটা বলছি চূড়ান্ত, তাহলে চূড়ান্ত বিবর্ধন যখন বলবো ফাইনাল ম্যাগনিফিকেশন m ইকুয়াল টু m1 ইনটু m2 দুটোর গুণফল করে বার করব। m2টা তো 3/5, m1টা কত ছিল 30/15, 2 নেট তো, তাহলে এটা হয়ে যাচ্ছে 2, তাহলে এটা হয়ে যাচ্ছে 6/5। তোমাকে সাইজ চেয়েছে ইমেজের, the size of the image equal to magnification into size into object। অবজেক্টের সাইজ বলেছে 2 সেন্টিমিটার, তাহলে m হয়ে গেল 6/5 ইনটু 2, তাহলে 12/5, তাহলে চূড়ান্ত প্রতিবিম্বের আকার হয়ে যাবে 2.4 সেন্টিমিটার। দেখো কোনো জটিলতা খুব বেশি কিছু নেই, তোমাকে দুটো দর্পণ দিয়েছে, দুটো দর্পণের মধ্যবর্তী দূরত্ব দিয়েছে, দুটোর ফোকাস দূরত্ব দিয়েছে, তাহলে দুটো দর্পণের মধ্যে তোমার বলে দেওয়া থাকবে কোনটা আগে কোনটা পরে, সেই অনুযায়ী এখানে অবতল বলেছে, অবতল দর্পণের ক্যালকুলেশন করলাম। অবতল দর্পণের যেটা প্রতিবিম্ব হলো সেটা উত্তল দর্পণের বস্তু হয়ে গেল, তারপর উত্তল দর্পণের ক্যালকুলেশন করলাম। ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে মনে রাখবে দুটো ক্ষেত্রেই ম্যাগনিফিকেশন বার করতে হবে, চূড়ান্ত ম্যাগনিফিকেশন হবে প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিফিকেশন অন দ্য বোথ কেসেস, মানে m1 আর m2 হলে চূড়ান্ত ম্যাগনিফিকেশন হয়ে যাবে m1 ইন্টু m2। এবার তারপরে বস্তুর আকারের রেসপেক্টে তোমাকে ইমেজের আকার বের করে দিতে হবে। এই অঙ্কটা ভালো করে দেখবে, নিজে করার চেষ্টা করবে, নিজে করতে পারছো কিনা, খাতায় তো লিখতে করতেই হবে, আর ছবিটাও এক্ষেত্রে পরিষ্কার থাকতে হবে যে তুমি বুঝে বুঝে গোটা ব্যাপারটা করেছো কিনা সেটা পরীক্ষক জানতে চাইবেন।